এসএমসি ও সালাইন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন অভিনেত্রী, নাট্যকার এবং নির্মাতা নুনা আফরোজ। নাট্যকার এবং নির্দেশক হিসেবে আপনার পরিচয় থাকলেও আপনাকে নাট্যকার হিসেবে বা কিংবা নির্দেশক হিসেবে আমি ব্যক্তিগতভাবে একদমই কিছুই জানি না, আমার কাছে ইনফরমেশন নাই, এরকম অনেকের কাছেই নাই। আপনি যে নাট্যকার বা আপনি যে নির্দেশক, অভিনেত্রীর পাশাপাশি এই বিষয়টি একটু আমাদেরকে জানাবেন, কত দূর আপনি পৌঁছেছেন? পৌঁছেছি তার চেয়ে বলি যে তুমি জানো না কেন আর কি, সেই জায়গাটায় একটু আগে একটু বলে নেই আর কি, জানো না কেন। আমাদের দেশে একটা প্রবণতা আছে যে মেয়েরা মানেই অভিনেত্রী, মানে তাকে নাট্যকার নির্দেশক হিসেবে একটু কম দেখে বলে এটা বোধহয় কম ভাবতে চায় বা কম জানতে চায় বা কম খোঁজ রাখে। যে শুধুই নির্দেশক, তখন দেখা যায় যে অভিনয় করছে না, তখন নির্দেশক নামটাই বড় হয়ে ওঠে। কিন্তু যদি সে অভিনেত্রী একজন নির্দেশক হয়, তখন মেয়েদের ক্ষেত্রে অভিনেত্রী নামটা বড় হয়ে দেখে। আর আমরা বোধহয় অত খোঁজ খবর রাখিও না যে এ নির্দেশক এই নাটকটা অভিনয় করেছে। যেমন আমি হয়তো একটি নাটকে অভিনয় করেছি, নির্দেশনাও দিয়েছি বা নাটকটি লিখেছি, সেই খোঁজটি আসলে ওই দর্শক ও দেখে অভিনেত্রী হিসেবে। দর্শক বা সমালোচক বা ফেসবুক যারা এখন দেখে, তারা যারা গুণী, তাদের কাজকর্ম দেখার চেয়ে, জানার চেয়ে, ছড়ানোর চেয়ে সহজ কাজে যে জনপ্রিয় হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, তাকে নিয়ে চর্চাটা বেশি করে, তাদের পরিচিতি অনেক বেশি আপনাদের চেয়ে। এই সোশ্যাল মিডিয়ার এই যুগে, গত এক যুগে, এই সোশ্যাল মিডিয়ার এই উত্থানের এই যুগে এই বিষয়টি আপনাকে কতটুকু ভাবায়, কতটুকু নাড়ায়? সে যদি তুমি আমাদের প্রোডাকশনগুলো দেখো বা প্রোডাকশনগুলো সম্পর্কে শুনে থাকো, আমরা এটা ভাবাবে না কেন? অবশ্যই ভাবাবে। কারণ আমি বলি যে আমরা ব্যর্থ হয়েছি যে মানে নতুন এই সময়ের সাথে না, আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি যে প্রবৃদ্ধির যে উন্নয়ন, ইট কাঠ পাথরের যে উন্নয়ন, রাস্তাঘাট, পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলের যে উন্নয়ন, সেই উন্নয়ন ধরে রাখতে, সেই উন্নয়ন পাহারা দিতে নৈতিক বোধসম্পন্ন, মানবিক বোধসম্পন্ন, দেশপ্রেমিক মানুষ গড়ে তোলা দরকার সবার আগে। এবং সেই সব কিছু শেখার হচ্ছে সুস্থ সুস্থ সংস্কৃতিবান মানুষ গড়ে তোলা দরকার সবার আগে। সেইখানটায় আমাদের ঘাটতি আছে। এই যে সুস্থ সংস্কৃতিবান মানুষ আমাদের কম আছে বা ঘাটতি আছে, আপনি যা বললেন, এই সুস্থ সংস্কৃতিবান মানুষ তৈরির দায়িত্ব ছিল সুস্থ সংস্কৃতিবান জ্ঞানী নাট্যজনদের। আপনারা যুগে যুগে যারা আমাদের আদর্শ হয়েছিলেন, আছেন, আপনারও আদর্শ অনেকে আছে, তারা আপনারা পুরো জেনারেশন, আপনারা আগের জেনারেশন, এর দায়ভার থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন যে এই জেনারেশনের এই সাংস্কৃতিক উপলব্ধি, মনুষ্যত্ব আপনারা ডেভেলপ করলেন না কেন, করাতে পারলেন না কেন? এখন কথা হচ্ছে যে এই দায়িত্ব তো অফকোর্স স্বীকার করে নিচ্ছি এবং আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এই যে কথাগুলো বললাম, আমি এর আগে যে কথাগুলো বললাম, সেটাকে কিন্তু আমার কোনো একটি নাটকেরই কথা খানিকটা। আমরা আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের রাজনীতিবিদ, আমাদের আমলা, আমাদের সরকার কাউকে বোঝাতে পারেনি যে সংস্কৃতির প্রয়োজনীয়তাটা। এখন এইটা শুধু সংস্কৃতি জনের দায়িত্ব নয়, দরকার রাষ্ট্রের, সরকারের। এত বছর যে সরকার আপনাদের পছন্দের এবং আপনাদের প্রতি যাদের সহানুভূতি সবচেয়ে বেশি আমরা দেখি, থাকা উচিত ছিল, তাহলে আপনি সেই সরকারকে এই সংস্কৃতি বান্ধব জনগোষ্ঠী তৈরিতে ব্যর্থ বলছেন? খানিকটা তো ব্যর্থই বলবো, পুরোটা বলবো না। কারণ সর্বক্ষেত্রে যে আমাদের লিমিটেশনসের মধ্য দিয়ে আগাতে হচ্ছে অনেক কিছু। আমাদের বলতে আমি বলছি পুরো রাষ্ট্রকে। যদি আমি আপনাদের লিমিটেশনসটা শুধু আপনাদের মঞ্চের মধ্যে আনি নাই, আমি যদি মঞ্চের কথা আলাদাভাবে বলি, মঞ্চ গত এক যুগে ব্যাপক জনপ্রিয়তা হারিয়েছে এই দেশে। মঞ্চ নাটক, মঞ্চ কর্মী, মঞ্চের সংশ্লিষ্ট সকলের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা জনগোষ্ঠীর কাছে, আমজনতার কাছে সর্বাধিক কমেছে গত এক যুগে। ভুল বলেছ। আপনি দয়া করে একটু শুদ্ধ করে বলেন।
ভুল বলেছ, কারণ এই গত এক যুগে বা গত 2 যুগে যারা যত ভালো ভালো নাটক এসেছে মঞ্চে, যত ভালো ভালো নাট্যকার নির্দেশক তৈরি হয়েছে, ভিন্ন ধারার গল্প তৈরি হয়েছে, ভিন্ন ধারার কাজ তৈরি হয়েছে, সেটা তুমি গত 2 যুগের আগে যাও, সেটা তুমি পাবে না, মঞ্চে পাবো না। কিন্তু আপনি যদি আমাদের জনগণকে জিজ্ঞেস করেন যে আপনারা ভালো একটা সিনেমার নাম বলেন এক যুগে, এরা মুখস্থ বলে দিতে পারবে। এদেরকে যদি জিজ্ঞেস করেন টেলিভিশন নাটকের কিছু ভালো নাটকের কথা, এরা মুখস্থ বলে দিতে পারবে। ইভেন ওটিটির কথা, নতুন প্ল্যাটফর্ম মুখস্থ বলে দিতে পারবে, কিন্তু মঞ্চের কোন নাটকের কথা। তো সেখানে তোমাকে আমার একটা প্রশ্ন করবার আছে, তার আগে আমি একটা কথা বলে নিই। রূপালী পর্দার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে প্রত্যেকের, সেই জিনিসের প্রতি টান থাকে, সেটা দেখার একটা আগ্রহ থাকে বেশি। আর তোমাকে একটা কথা আমি বলি জয়, সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল সবাই কি শোনে ক্লাসিক্যাল সঙ্গীত? তাই বলে কি তার মান হারিয়ে যায়, তার ক্ষমতা, তার যোগ্যতা? আপনার উত্তর আমরা পেয়ে গেছি এবং এই উত্তর গ্রহণযোগ্য। আমি এবার আসি ব্যক্তি নুনা আফরোজের কাছে। অভিনেত্রী হিসেবে একটা সময়ে ব্যাপক কাজ করলেও আপনাকে ধরে রাখতে পারেননি বা আপনাকে দেখিনি যে আপনি টেলিভিশনের ক্ষেত্রে বলছি, যে আমরা টেলিভিশন সিনেমাতেও আপনাকে দেখেছি, হয় না যে সিনেমার নায়িকা হিসেবে আপনি এসেছেন, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা টেলিভিশন নায়িকা হিসেবেও আপনাকে পেয়েছি, অভিনেত্রী হিসেবে পেয়েছি, কিন্তু হয় না যে একটা সময়ের সাথে সাথে যুগের পর যুগ থেকে যাওয়া, ট্রান্সফর্ম হওয়া, ক্যারেক্টারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সেই ক্যারেক্টার পাওয়া, করা, জনপ্রিয়তা সবসময় ধরে রাখা। যেমন আমরা সুবর্ণা মুস্তফার কথা যদি বলি বা আরো অনেক গুণী অভিনেত্রী আছে তাদের কথা যদি বলি, আপনি সেক্ষেত্রে নেই কেন? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওটস স্যালাইন। আমার নাই কেন, প্রথমত আমি খুব ছোটবেলা থেকে থিয়েটার করি, থিয়েটারে আমি শতভাগ নিবেদিত। এখন তুমি বলবে যে আমি টেলিভিশনে বা অন্য জায়গায় নিবেদিত না, যখন যে কাজটি করি, আমি যখন কাজটি করতে যাই, তুমি আজকে তোমার এই ফ্লোরে আমাকে 3:30টায় দরকার, তুমি 3:30টাই পাবে, সেই কাজটির প্রতি আমি পুরোপুরি নিবেদিত হই। এখন কথা হচ্ছে যে আমি যে কাজটি করতে চাই, আমার চেহারাটা দেখাবার একদম ইচ্ছে নেই। আজকে তোমার এই প্রোগ্রামের মাধ্যমে যদি আমি আমার দেশ, আমার দেশের মানুষ সম্পর্কে দুটি কথা না বলতে পারি, আমার বিশ্বাসের জায়গা থেকে দুটি কথা না বলতে পারি, তাহলে আমার এই প্রোগ্রামে আসার কোনো যুক্তি নেই আমি মনে করি। তো আজকে যদি কোনো নির্মাতা আমাকে ভেবে যদি চরিত্র না তৈরি করে, এখন আমি তাই বলে বলছি না যে আমাকে এখন 16 বছরের একটি কলেজের নায়িকার চরিত্রে অভিনয়, কিন্তু আমাকে গতানুগত সব অভিনেত্রী, সব অভিনেতার এটি কমন কমপ্লেইন যে আমাকে আমার পছন্দসই চরিত্রে ডাকা হয় না বলেই আমি করি না, বা আমার যে জায়গায় কাজ করার যোগ্যতা বা ইচ্ছে সেই জায়গায় আমি কাজ পাই না। এটা কি আসলে ডিরেক্টর বা প্রোডিউসারের একমাত্র দায়, নাকি এটা আর্টিস্টের থাকে? আর্টিস্ট যদি নিজেকে মেইনটেইন করে এবং যদি গ্রহণযোগ্যতা তৈরি করে রাখে, ডিরেক্টর ডাকতে বাধ্য। হ্যাঁ জয়, আমি বলেছি যে আমার জন্য একটি ক্যারেক্টার তৈরি করতে হবে, আমার ক্যারেক্টারটি পছন্দ হতে হবে, তাহলেই আমি করব। হ্যাঁ, আমি কিন্তু গতানুগতিক আমাকে এখন মা খালা চরিত্রে ডাকবে আমি করব না, সেটা আমার প্রবলেম। অফকোর্স আমার মা খালার চরিত্রে আপনি রীতিমতো ডাক পান? হ্যাঁ, মা খালার চরিত্রে এর মধ্যে যেমন একটি আমি খুব সাধারণত পাই না আর কি, কিন্তু গতানুগতিক চরিত্র মানে মা খালার চরিত্রে ডাকলেও আমি করি না, এক দুটি ফেরতও দিয়ে দিয়েছি। তো কয়েকদিন আগে আমি শহীদুল্লাহ কায়সারের মায়ের চরিত্রে অভিনয় করেছি, বিকজ আমি ভেবেছি যে ওখানে আমি একটা ডিফারেন্ট গেট আপ দিতে পারবো। আমি নিশ্চিত তুমি আমার ছবি দেখলে, আমার মোবাইলে ছবি আছে, তুমি দেখলে চিনতে পারবে না আমাকে, কারণ আমি ওখানে ভেঙে চুরে নিজেকে একটা অন্য জায়গায় নিতে পারবো। গতানুগতিক মা না, আমাকে অভিনয় করার স্কোপ আছে, আমার নিজের চেহারাটাকে ভেঙে। নুনা আফরোজ আপা, আপনাকে যদি আমি অভিনয়ের একটা কনসেপ্ট সম্পর্কে প্রশ্ন করি এবং জানতে চাই যে মঞ্চে যারা খুব নিবেদিত, মঞ্চে নাটক যারা করে, তাদের যে অভিনয়ের প্যাটার্ন বর্তমান সময়ে টেলিভিশন কিংবা সিনেমা কিংবা ওটিটিতে, সে অভিনয় প্যাটার্নটা হচ্ছে পুরা তার রিভার্স। আমরা বলি নো অ্যাক্টিং ইজ দ্য বেস্ট অ্যাক্টিং, কিন্তু মঞ্চে সবসময় ওভার লাউড অ্যাক্টিং। আপনাদের ক্ষেত্রে এই টেলিভিশনে যারা মঞ্চে বেশি সক্রিয়, তারা এই নো অ্যাক্টিং কিংবা এই অ্যাক্টিং ছাড়া অ্যাক্টিং করাটাকে আপনারা আসলে আয়ত্ত করেননি বা আপনারা পছন্দ করেন না করতে। না, এটা কি মনে করেন? পছন্দ করিনি কথাটা, করি না কথাটি একেবারে ভুল। কারণ হচ্ছে প্রতিটি মাধ্যমের একটি ভাষা আছে।
প্রতিটি মাধ্যমের, সিনেমা বলো, টেলিভিশন বলো, কিন্তু মঞ্চ এই বলো। ভাষাটা কিন্তু লেটেস্ট, নো অ্যাক্টিং ভাষাটা কিন্তু আগে ছিল না। আগে টেলিভিশনেও ড্রামা খুব বেশি ছিল, সিনেমাতে আরো বেশি ছিল, মঞ্চে তো ছিলই। এখনকার আধুনিক অ্যাক্টিং হচ্ছে নো অ্যাক্টিং। ধরো আমি যদি চাই যে আমার শেষ সারির দর্শককে আমাকে আমার কথাটি শোনাতে হবে, তখন আমাকে লাউড অ্যাক্টিং একটু করে নিতে হবে। শেষ সারির প্রশ্নটা আসে মঞ্চে। এখন যদি না বুঝি আমি যে আমার ক্যামেরাটা আমার খুব কাছে, আমি আসলে কতটুকু হাত নাড়বো বা আমি চোখ তুলে আসলে কতটুকু তাকাবো, ক্যামেরাটা আমার কতটা কাছে আছে, কতটা জুমে নিচ্ছে, সেই হিসেবটুকু যদি আমি না বুঝি তাহলে ব্যর্থ। ওভার মেকআপ এবং সুন্দর মেকআপ, এই দুটোর পার্থক্য কি? অনেক নারী, অনেক অভিনেত্রী আমরা দেখি যে ওভার মেকআপ করে। শোনো, তারা হয় তাদের অজ্ঞতা, বোঝে না, অথবা তারা তাদের যে চরিত্রটি করছে সেই চরিত্রটির প্রতি সৎ না, তারা শিল্পে সৎ না। আপনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করেছেন মঞ্চে, টেলিভিশনে, একটি কাজ ছিল আমিও রবীন্দ্রনাথ, সেটি যখন আপনি লিখেছেন তখন মঞ্চ সারথি আতাউর রহমান স্যার আপনাকে বলেছেন কত বড় স্পর্ধা তুমি এই কাজটি করেছো। না, উনি আমাকে ডাইরেক্ট বলেননি, উনি ইনডিরেক্টলি বলেছেন। মানুষজনকে বলেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং আপনি কিভাবে আসলে স্পর্ধা করলেন, আমারও প্রশ্ন। আসলে নাটকটি না দেখা পর্যন্ত তোমার এই ছোট পরিসরে নাটকটি সম্পর্কে বলা যাবে না, তো যার জন্য এটি বলতে গেলেই তোমার বোধহয় 20 মিনিট সময় আমাকে তোমার দিতে হবে জানতে হলে। একটি নাটকের নাম শুনে নাটকটি নিয়ে মন্তব্য না করা ভালো। তবে তোমাকে আমি এইটুকু বলে রাখি, দেশের বাইরে যেসব জায়গায় আমি বেশিরভাগ কাজ করেছি রবীন্দ্রনাথকে নিয়ে, তো আমার নির্দেশনা বলো, অভিনয় বলো, তুমি অভিনয় এবং নির্দেশনা মিলে দুই বাংলা মিলিয়েই আমি বলবো যে বোধহয় একটু সার্চ করতে হবে আমার পরিমাণ কাজ করেছি কি না। আপনি রবীন্দ্রনাথ প্রিয় না হয়ে নজরুল প্রিয় হলে কি সমস্যা হতো? কেন কাজী নজরুল ইসলামকে নিয়ে আপনারা এত কাজ করেন না যতটা কবিগুরুকে নিয়ে করেন? অত নাটক নেই, কিন্তু কাজী নজরুল নিয়ে তুমি যদি আমার আবৃত্তিকার নুন আফরোজকে পেতে চাও তাহলে কাজী নজরুলকে নিয়ে আমি আবৃত্তিকার। তাহলে তো আপনি আবৃত্তিকার পরিচয়টা আমাদের প্রথমেও দেওয়া উচিত ছিল, এই পরিচয়টা আমরা মিস করে গেছি। না, আমার আসলে শিল্পে শুরু আবৃত্তি দিয়ে। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, দর্শকের সাথে আপনি একা কিছু একান্ত দর্শন শেয়ার করেন। মানবিক, বোধসম্পন্ন, রুচিশীল মানুষ হবার চেষ্টা করুন, তাহলেই নিজের দেশকে বাঁচানো সম্ভব। আর ওই যে আমি বললাম না যে সকল উন্নয়নের শেকড় সংস্কৃতি, হ্যাঁ, একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ শিক্ষিত, অন্তত স্বশিক্ষিত, সে কখনো ওই একটা সুন্দর একটা ট্রেন যাচ্ছে সেটা গ্লাসে ঢিল ছুঁড়ে ভেঙে ফেলবে না, কারণ সে একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ। সে কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমাদের আবৃত্তি যারা আবৃত্তিতে খুব ভালো, যারা উচ্চারণে ভালো, বাংলা টিচার হিসেবে তাদের নিয়োগ করুক না। বাংলাদেশে একজনও এমন মানুষ থাকবে না যার বাংলা উচ্চারণ খারাপ হবে। আমাদের দেশের মানুষ, বাংলাদেশি আমরা, বাঙালি আমরা, অথচ আমরা আমাদের বাংলা উচ্চারণ জানি না। আমরা 6-6 পার্থক্য বুঝি না, আমরা বাংলা বানান ঠিক মতো লিখতে পারি না। আমরা ইংরেজি উচ্চারণে ভুল করলে, ইংরেজি কথায় ভুল করলে আমরা হাসি। ইংরেজি উচ্চারণ তো আমাদের ভুল হতে পারে, একজন ইংরেজি এসে কি বাংলা ভাষায় ঠিক মতো উচ্চারণ করতে পারে বা বলে, সেটা দেখে আমরা মজা পাই বা হাসি। কিন্তু বাংলা ভাষায় যে আমরা ভুল করছি, বানানে ভুল করছি, কথাই ভুল করছি, তারপর আমরা শিষ্টাচার আমাদের একদম প্রাথমিক শিক্ষা লয় থেকে আসতে হবে। এখন যদি কেউ বলে না পরিবারই প্রাথমিক শিক্ষা লয়, হ্যাঁ একরকমভাবে, কিন্তু আমার পরিবারের আমার বাবা মা কি শিষ্টাচারটা তার বাবা মার কাছ থেকে শিখে আসতে পেরেছে? তো এখানে আমাদের সরকার, আমাদের রাষ্ট্র এবং সর্বোপরি আমাদের সচেতন হতে হবে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।